আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কমপ্লিট বিগিনার টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়াল। এই সিরিজটিতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো খুব সুন্দর এবং সহজভাবে দেখাবো। তাই আপনি যদি শিখতে আগ্রহী হন তাহলে পুরো সিরিজটা সুন্দরভাবে দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার কিছু নিয়ম রয়েছে। যেমন আমরা রাইট ক্লিক করে নিউতে যাব, এখান থেকে যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে যাই তাহলে আমাদের ওয়ার্ড ফাইলটা তৈরি হবে। তো এখানে কোনো একটা নাম দিতে হবে। আমি সাপোজ নাম দিচ্ছি টেস্ট, টেস্ট ডট ডিওসিএক্স। ডিওসিএক্স এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন। তো এভাবে ওপেন করা যায়। আরেকটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করব আমরা, দেন আমরা এখানে যদি ওয়ার্ড লিখি তাহলে এখানে চলে আসছে ওয়ার্ড। তো এইভাবেও ওপেন করা যায়। আমি বর্তমানে 2013 ব্যবহার করছি। আপনারা যেটাই ব্যবহার করেন না কেন নিয়মটা একই রকম। তো চলুন আমরা দেখে আসি প্রথম ইন্টারফেসটা কেমন হয়। তো যেহেতু আমি এখানে টেস্ট নামে যে ইয়েটা তৈরি করলাম এটাতে যাব, ক্লিক করি। তো আমরা একটু পরিচিত হই এরিয়াগুলোর সাথে। উপরের দিকে যেটা দেখা যাচ্ছে টেস্ট, এই যে এটাকে বলা হয় টাইটেল বার। বাম দিকে উপরের দিকে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে অনেকগুলো টুল আমরা অ্যাড করি যেটাকে কুইকলি অ্যাক্সেস করার জন্য। যেমন এখানে আমি নিউ যদি অ্যাড করি তাহলে আমি এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে, তৈরি হবে অ্যাকচুয়ালি। আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে আমার এক্সিস্টিং কোনো একটা ফাইল সেটা ওপেন হবে। তারপরে আমি যদি এখান থেকে আরো বিভিন্ন অপশন রয়েছে, আমি যদি সেগুলো এখানে সিলেক্ট করে দিই তাহলে সেগুলো কুইক অ্যাক্সেস হিসেবে আমি পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে এখানে যে এটা দেখা যাচ্ছে এগুলো ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট ইত্যাদি, এগুলোকে বলা হয় একটা ট্যাব অথবা মেনু। এবং এদের ভেতরে এদের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় রিবন। ওকে, এগুলো হচ্ছে ট্যাব, এদের আন্ডারে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে রিবন। আচ্ছা, এবার যে ফাঁকা যে পেজটা দেখা যাচ্ছে সাদা কালার এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক পেজ। ওকে, এটাতে আমরা কাজ করি। নিচের দিকে দেখা যাচ্ছে পেজ, দেখাচ্ছে 1 of 1, অর্থাৎ আমরা একটা পেজ রয়েছে আমাদের ডকুমেন্টে এবং আমরা 1 নম্বর পেজে রয়েছি। ওকে, তার নিচের দিকে ওয়ার্ড কাউন্ট, এখানে দেখাচ্ছে 0 ওয়ার্ডস। আমি যদি এখানে সাপোজ ওয়ার্ড কিছু লিখি, আই এম মেহেদী হাসান, সো দেখুন এখানে 4টা ওয়ার্ড দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে এইদিকে ডান পাশে নিচের দিকে যেটা, এটা হচ্ছে জুম প্যান। এখানে জুম করা হয়, এটাতে জুম ইন হবে, এটাতে জুম আউট হবে। এখানে কিন্তু পেজের মার্জিন বড় ছোট হচ্ছে না, এখানে মূলত পেজটা জুম করা হচ্ছে। এখানে লেখা যে বড় ছোট হবে তা কিন্তু না। ওকে, সো প্রথমে আজকে আমরা হোম ট্যাব থেকে কিছু কাজ দেখব। তো আমি এখানে লেখাটা একটু বড় করে নেই, 20 পিক্সেল। আমি লিখছি আই এম মেহেদী হাসান নাইম। ওকে, তো এখন দেখুন বাম দিকে কাট এবং কপি এই দুটো ডিসেবল হয়ে যাচ্ছে। এদেরকে এনেবল করতে হবে কিভাবে? আমরা যদি কাট কপি করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা যে কোনো কাজ করব সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে আমরা কাজ করতে পারবো। তো আমি এখানে এই লেখাটুকু পুরোটা সিলেক্ট করছি। আমি চাচ্ছি লেখাটুকুকে কপি করতে। ওকে, তাহলে আমি এখান থেকে কপিতে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি চাপতে পারি একসাথে, তাহলেও কপি হয়ে যাবে। তো আমি শর্টকাটের কিছু কমান্ড দিয়ে দিব, তো সেগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এখানে কপিতে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেছে। আমি চাচ্ছি লেখাটা এইখানে পেস্ট করতে, তাহলে আমি কন্ট্রোল চেপে ভি পেস্ট করতে পারি অথবা যে বাম দিকে যে পেস্টের যে অপশনটা আছে আমরা এখানেও ক্লিক করতে পারি। তো দেখুন এটা পেস্ট হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি প্রেস করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, ফাইন। সো এটা হচ্ছে গেল কপি এবং পেস্ট করা। আমরা কাট করতে চাচ্ছি, আমরা পুরো লেখাটাকে কাট করতে চাচ্ছি, তাহলে কি করব? প্রথমে পুরো লেখাটা সিলেক্ট করব, এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স সিলেক্ট করতে পারি, প্রেস করতে পারি, অথবা আমরা এখান থেকে কাট এখানে ক্লিক করতে পারি, তাহলে এটা হয়ে যাবে, কাট হয়ে যাবে। ওকে, সো এরপরে আমরা দেখি ফরম্যাট পেইন্টারের কাজ কি। তো আমরা সাপোজ এখানে 11 যেটা ছিল আমি এখানে একটা স্টাইল করছি, আমার নামের আমি একটা স্টাইল করছি। তো এতটুকু সিলেক্ট করলাম, এটাকে কালার দিলাম রেড, পিছনে একটা শেডিং দিলাম। আচ্ছা, এটার ফন্ট সাইজ এতটুকু থাক, সমস্যা নেই। আমি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করি। ওকে, আমি এইটা দেই সাপোজ। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে সাপোজ আমি এখানে
বড় করে কিছু লিখছি, আমি এখানে আমার নাম লিখছি এইভাবে। ওকে, সো এটার কালার আমি চেঞ্জ করে কালো করে দেই। এবার দেখুন এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা কিন্তু কমপ্লিটলি আলাদা। আমি যদি চাই যে সেম এইরকম ডিজাইনটা আমি এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমরা ব্যবহার করব ফরম্যাট পেইন্টার। তো কিভাবে করব? আমরা জানি প্রথমে কোনো একটা কাজ করতে গেলে সেটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমি প্রথম লেখাটা সিলেক্ট করলাম। এরপর আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। দেন আমি যে লেখাটার ওপরে বা যার উপরে এই অ্যাকশনটা চালাতে চাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করব বা মার্ক করব। যেহেতু আমি এইটার উপরে চালাতে চাচ্ছি সেহেতু আমি এইখানে সিলেক্ট করব। দেখবেন ওইরকম হয়ে গেছে। দেখুন একবারে সেম টু সেম। ব্যাকগ্রাউন্ড কালারও এসে গেছে, ফন্ট স্টাইল ফ্যামিলি যেটা সেটা চেঞ্জ হয়েছে, তার সাথে টেক্সটের কালারটাও চেঞ্জ হয়েছে এবং সাইজটাও চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। আচ্ছা, আমি এখন এগুলো কেটে দেই। এখন আমরা এইখান থেকে এটা গেল ক্লিপবোর্ডের আন্ডারে। ওকে, ক্লিপবোর্ডের আন্ডারে আমরা তাহলে পাচ্ছি কাট, কপি, ফরম্যাট পেইন্টার, পেস্ট। এটা পাচ্ছি ক্লিপবোর্ডের আন্ডারে। এরপর আমরা যাই ফন্টের ভেতরে। ফন্টের ভেতরে কি কি ডিজাইন হতে পারে আমরা সেটা দেখাই। তো আমি প্রথমে এখানে আমার নাম লিখি, আই অ্যাম মেহাদি হাসান নাইম। আচ্ছা, এটা আমরা ডিফল্ট করি, কালার এটা করলাম। এখানে আমরা কোনো কালার দিব না। ফন্ট ফ্যামিলি। আচ্ছা, এখন আমরা দেখি ফন্ট ফ্যামিলি কিরকম। এখানে যে ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করা হয়েছে এই জন্য লেখাটার স্টাইলটা এরকম। আমি যদি এটাকে সিলেক্ট করে অন্য কোনো একটা ফন্ট ফ্যামিলি দেই, সাপোজ এইটা দেই, দেখুন এটার স্টাইলটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। আমি যদি আরো যদি অন্য ফন্ট দেই, এরিয়াল ব্ল্যাক দেই, তাহলে এটার স্টাইল কিন্তু অন্যরকম। আমাদের লেখালেখির কাজে যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। আমি যদি টাইমস নিউ রোমান দেই তাহলে দেখুন এটা লেখাটা অন্যরকম হয়ে যাচ্ছে। ওকে, এটাই হচ্ছে ফন্ট ফ্যামিলি। আচ্ছা, আমি চাচ্ছি ফন্টের সাইজটা বাড়াইতে, তাহলে কি করব? আমি এইখান থেকে এখানে দেখুন বাই ডিফল্ট 11 দেওয়া রয়েছে সাইজ। আমি যদি এই যে একটা ড্রপডাউনের মতো আইকন আছে এখানে যদি ক্লিক করি আমরা এখানে সাইজ পেয়ে যাচ্ছি। ওকে, আমরা এখানে 8, 9, 10, 11, 12, 14, 16 এভাবে সাইজ বাড়াতে পারি। এটা হচ্ছে 72। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সাইজ। তো এখন সাইজের জন্য আরো শর্টকাট ব্যবহার করা হয়েছে, যেমন এই যে এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এক ধাপ করে বাড়ছে। এখানে ছিল 26, এখানে ক্লিক করার পর হচ্ছে 28, তারপরে হবে 34 এরকম। এবং তার ডান দিকে যেটা এটা হচ্ছে সাইজ কমবে, ফন্ট সাইজটা এখান থেকে কমবে। তাহলে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে ফন্টের সাইজ, এটাও ফন্টের সাইজ বাড়ানোর, এটা ফন্টের সাইজ কমানোর। আচ্ছা, এই গেল আমাদের এই কয়েকটা ডিজাইন থেকে। ওকে, আমরা যদি এইখানে আসি, এটার নাম কি দেখুন, এখানে হোভার করলে বলতেছে এটা হচ্ছে কেস। কেস কিরকম হতে পারে? আপার কেস হতে পারে, লোয়ার কেস হতে পারে, তাই না? তো এই যে সেন্টেন্স কেসে যদি দেই তাহলে কি হবে? এটা নর্মাল সেন্টেন্স যেভাবে লিখেছি সেভাবে হবে। আমি যদি এখান থেকে লোয়ার কেসে দেই তাহলে কি হবে? দেখুন প্রত্যেকটা লেখা ছোট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা লেখার অ্যালফাবেট বা লেটার আর কি অ্যাকচুয়ালি ছোট হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে আপার কেস দিই তাহলে প্রত্যেকটা লেখা বড় হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে দিই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা, প্রথম লেটার সেটা হবে ক্যাপিটাল বা বড় হবে। তো দেখুন আই প্রথমটা বড়, এম এর হচ্ছে এটা বড়, মেহেদির এম বড়, এরকম আর কি। ওকে, সো আমি যদি সিলেক্ট করে নিই আবার যদি এখানে টগল কেস দিই তাহলে কি হবে? দেখুন স্টাইল কিন্তু এখানেই দেওয়া রয়েছে। দেখুন প্রথম টিটা ছোট, বাদ বাকি সব বড়। আবার প্রথম যে সি এটা ছোট, বাদ বাকি সব বড়। তো এটা যদি দেই তাহলে দেখুন প্রথমটা ছোট হবে, তারপরে গুলো বড়, প্রথমটা ছোট, তারপরে গুলো বড়। ওকে, এটা হচ্ছে কেসের কাজ। আচ্ছা, এরপরে আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখুন এটা হচ্ছে বোল্ড। এটার কন্ট্রোল প্লাস বি হচ্ছে এটা শর্টকাট। এখানে হোভার করলে শর্টকাটও বলে দিচ্ছে। তো আমি যদি এখানে বোল্ড ক্লিক করি তাহলে দেখুন লেখাগুলো বোল্ড হয়ে যাচ্ছে। আমি এটাকে সেন্টেন্স কেসে নিয়ে আসি। আচ্ছা, লেখাগুলো বোল্ড হয়ে যাচ্ছে। তার পাশেরটা যেটা সেটা হচ্ছে ইটালিক। এটা কন্ট্রোল প্লাস আই দিলেই ইটালিক হয়ে যাবে। তো ইটালিক লেখাগুলো একটু বাঁকা ধরনের হয়। তো আমরা দিলাম, দেখুন এটা বেঁকে গেছে। আমরা যদি চাই আন্ডারলাইন ব্যবহার করতে তাহলে আমরা এখানে ইউতে ক্লিক করতে পারি। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। আন্ডারলাইনের বিভিন্ন ডিজাইন রয়েছে, যেমন আমরা যদি ড্রপ ডাউনের এখানে ক্লিক করি দেখুন বিভিন্ন ডিজাইন রয়েছে আন্ডারলাইনের। ওকে, সো আপনারা দিয়ে দিয়ে দেখবেন। তো এই হচ্ছে তাহলে ফন্টের মধ্যেকার এই কয়েকটা বিষয়ের কিছু স্টাইল। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু স্টাইল দেখি। আমরা এগুলো তুলে দেই। তো এখন এটাকে বলা হয় স্ট্রাইক থ্রু, অর্থাৎ মাঝখান থেকে কোনো একটা ওয়ার্ডের বা লেটারের মাঝখানে একটা দাগ পড়ে, সেটাকে বলা হয় স্ট্রাইক থ্রু। সাপোজ আমি যদি এখানে নাম লিখি, আমার নামটা,
এবং এখানে আন্ডারলাইন তুলে দিলাম। এখন যদি আমি এখানে দেখুন লেখাটা কিন্তু ফ্রেশ। আমি যদি এখন এখানে স্ট্রাইক থ্রু ব্যবহার করি তাহলে লেখাটা মাঝখান থেকে কেটে গেছে। ওকে, এটা হচ্ছে স্ট্রাইক থ্রুর কাজ। তো এটা আমি তুলে দেই, যেটা দিয়ে আমরা অ্যাকশন অ্যাপ্লাই করব সেটা দিয়ে আমরা সেটা উইথড্র হবে। ওকে, সো আমি এখানে আবার ক্লিক করছি, দেখুন লেখাটা স্টাইলটা চলে গিয়েছে। আচ্ছা, এখন আমাদের কখনো কখনো সূত্র লেখার প্রয়োজন পড়ে, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এরকম সূত্র লেখার প্রয়োজন পড়ে। আবার অনেক সময় বিভিন্ন প্রতীক ব্যবহার করার প্রয়োজন পড়ে, রাইট? যেমন সালফিউরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি বিভিন্ন প্রতীক ব্যবহার করার প্রয়োজন পড়ে। তাহলে কার্বন ডাই অক্সাইডের যদি আমরা লিখতে যাই তাহলে CO2, এখন এই টুটা হবে নিচের দিকে। তো এই নিচের দিকে আমরা করব কিভাবে? এর জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই যে এটা এটা যদি আমরা ব্যবহার করি তাহলে টু লেখাটা নিচের দিকে চলে যাবে। তো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে, আমরা সিলেক্ট করে নিলাম। এরপর যদি এখানে ক্লিক করি দেখুন টু লেখাটা নিচের দিকে চলে গেছে। ওকে, দেখুন কার্সার কিন্তু ছোট হয়ে গেছে। নর্মালি এখানে ফলো করুন, এই যে কার্সার যেটা লাফাচ্ছে এটা কিন্তু বড়। এখানে যখন ক্লিক করছি দেখুন কার্সার কিন্তু ছোট হয়ে গেছে। এর পাশে আমরা যা লিখবো সব কিন্তু ছোট হবে। ওকে, আচ্ছা, এটাকে তুলতে গেলে সেম ভাবে এটাকে সিলেক্ট করে এটাকে ক্লিক করতে হবে, তাহলে এটা উঠে যাবে। আচ্ছা, আমরা এটা দিয়েই রাখি। আমরা আরেকটা সংকেত লিখি, সাপোজ সালফিউরিক অ্যাসিডের সংকেত। তো দেখুন আমাদের কার্সারটা কিন্তু ছোট হয়ে আছে। এটাকে বড় করতে হলে আমরা কি করব? আবার এখানে ক্লিক করব। দেখুন নরমাল কার্সার ফিরে এসেছে। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4, তাই না? এখন টু কিন্তু যাবে নিচের দিকে, তাহলে আমরা যদি টু এটাকে সিলেক্ট করি, করার পর যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি দেখুন টু চলে গেছে নিচের দিকে। একইভাবে যদি ফোর সিলেক্ট করি দেন সাবস্ক্রিপ্টে ক্লিক করি, এটাও চলে গিয়েছে নিচের দিকে। আচ্ছা, আমরা এটাকে আবার নর্মাল কার্সারে ফিরিয়ে নিয়ে আসি। এখন আমি যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখতে চাই, যেটা আমরা জানি কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? বাট সূত্রটা কিন্তু এরকম ভাবে না। এখানে প্রত্যেকটা টু কিন্তু প্রত্যেকটা না অ্যাকচুয়ালি B2, A2 এবং এখানকার টু, এই তিনটা টু কিন্তু উপরের দিকে যাবে, রাইট? তাহলে আমরা কিভাবে করব? আমরা ক্ষেত্রে ব্যবহার করব সুপারস্ক্রিপ্ট। এটাকে সিলেক্ট করব, দেন এই যে পাশে এটা সুপারস্ক্রিপ্ট, এখানে ক্লিক করব। দেখুন লেখাটা উপরে চলে গিয়েছে। সেম ভাবে এখানেও সিলেক্ট করব, উপরের দিকে চলে যাবে। একইভাবে এটা উপরের দিকে চলে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? প্রথমটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এখানে আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করব। পরেরটা হচ্ছে সাইজ, ফন্ট সাইজ। তারপরেরটা ফন্ট সাইজ, এটা ইনক্রিজ করার, এটা ডিক্রিজ করার। নিচের দিকে এটা বোল্ড, এটা ইটালিক, এটা আন্ডারলাইন। আন্ডারলাইনের ভিতরে বিভিন্ন স্টাইল রয়েছে এগুলো। এটা হচ্ছে স্ট্রাইক থ্রু, অর্থাৎ মাঝখান থেকে কোনো একটা টেক্সট বা ওয়ার্ড কেটে যাবে। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, লেখা ছোট হবে, কার্সর ছোট হবে আর কি, বিভিন্ন প্রতীকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, যেটা বড় হবে আর কি, যেমন এইগুলো। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আমি নতুন কিছু ওয়ার্ড এখানে আবার লিখি, সাপোজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো আমি এই লেখাটুকুকে আমি বড় করে দেই। আচ্ছা, এখন আমরা এটা কি সেটা দেখি। এটাকে বলা হচ্ছে টেক্সট ইফেক্ট। তো আমরা এখানে বিভিন্ন রকমের টেক্সটের ইফেক্ট দিতে পারবো। আমি প্রত্যেকটা অ্যাপ্লাই করছি, আপনারা দেখুন। আমি প্রত্যেকটা অ্যাপ্লাই করছি, এখানে দেখুন এটা এরকম, এটা এরকম, এটা এরকম, বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। আপনারা প্রত্যেকটা দেখে দেখে কাজ করবেন। ওকে, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। সো আমি সাপোজ এটা রাখছি, হোয়াটএভার, আমি এটা রাখি। আচ্ছা, এরপরে যে বিষয়টা রয়েছে এখানে হোভার করলে দেখা যাবে সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। টেক্সটের কালারটা হাইলাইট হবে। আচ্ছা, আমি এখানে কোনো টেক্সটের স্টাইল না দেই, আমি এখান থেকে নর্মাল যেটা সেটা দিই। আচ্ছা, এরপরে আমরা যদি টেক্সট হাইলাইট কালার দেই, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন টেক্সট হাইলাইট হচ্ছে ইয়েলো কালার দিয়ে, এটা গ্রিন, টিল কালার, ব্লু কালার, তো ইত্যাদি বিভিন্ন কালার রয়েছে, আপনারা চেক করে দেখতে পারেন। ওকে, সো এটা হচ্ছে তাহলে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সট হাইলাইট কালার। ওকে, এরপরে যে কালারের ইয়েটা রয়েছে এটা হচ্ছে টেক্সট কালার বা ফন্ট কালার। তো এটা হচ্ছে ফন্ট কালার। তো আমরা যদি সাপোজ এই লেখাটুকুকে কালারিং করতে চাই তাহলে আমরা এতটুকুকে সিলেক্ট করব, দেন এই যে ড্রপ ডাউনের মতো একটা আইকন রয়েছে এখানে ক্লিক করব। এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে, সাপোজ এটা রেড, এটা গাঢ়,
ইয়েলো, এরকম ভাবে বিভিন্ন রকম আপনারা কালার ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা। এবং এইখানে যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমরা যত রকমের ফরম্যাটিং করেছি এখানে, টেক্সটগুলো ফন্টগুলো ফরম্যাট করেছি, প্রত্যেকটা ফরম্যাটিংকে কি করবে, ক্লিয়ার করে দিবে। ওকে, সো আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, যদি ক্লিয়ার ফরম্যাটিং দেই, দেখুন একবারে আগের মতো চলে আসছে, 11 সাইজ চলে আসছে, ক্যালিব্রি যেটা ফন্ট ফ্যামিলি সেটা চলে আসছে, এবং কোনো রকমের নেই। যেমন এখানে আমরা যে ডিজাইনগুলো করেছিলাম, এখানে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করেছিলাম, এখানে সাবস্ক্রিপ্ট ব্যবহার করেছিলাম, এই কোনো ডিজাইনটাই নেই। এখানে আমরা কি করেছিলাম, কালার ব্যবহার করেছিলাম, রাইট? সো একটা ডিজাইনও এখানে নেই। এটা কেন হলো? এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, এইটা ব্যবহার করার কারণে হলো। তো আজকের পর্বে আমরা শিখলাম হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ডের 4টা যে রয়েছে এগুলো শিখলাম, রিবন, এবং ফন্টের ভেতরে যে কয়েকটা বিষয় রয়েছে আমরা কমপ্লিটলি শিখলাম। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।